আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। পুরোদমে দখলদার ইসরায়েলি বাহিনী এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে, আর এরই মাঝে আমাদের হাতে এসেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৭৩। গাজা গত ২৪ ঘন্টায় দখলদার বাহিনীর হামলায় অন্তত ৭৩ জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। নিহতদের মধ্যে ২ জন ইসরায়েলের অবরোধজনিত দুর্ভিক্ষে মারা গেছেন। এরপর জানাবো, গাজা পরিস্থিতির বাস্তবতা অস্বীকার করেছেন নেতানিয়াহু। অভিযোগ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর। গাজার মানবিক সংকট নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বাস্তবতা অস্বীকার করেছেন বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিস। আজ অস্ট্রেলিয়ার প্রথমবারের মতো ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেয়। এর একদিন পর রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম এবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে আলবানিস এই সমালোচনা করেছেন। এদিকে পাকিস্তানের এক ফোঁটা পানিও নিতে পারবে না ভারত। ভারতকে শাহবাজ শরীফের কড়া হুঁশিয়ারি। সিন্ধু নদীর পানি প্রবাহ রোধে ভারতের সম্ভাব্য পদক্ষেপের বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তিনি স্পষ্ট করে বলেছেন, যতই চেষ্টা করুন না কেন পাকিস্তানের এক ফোঁটা পানিও কেড়ে নিতে পারবে না ভারত। এমন উদ্যোগ নিলে পাকিস্তান কঠিন শিক্ষা দেবে ভারতকে। এদিকে ইসরায়েলের ৪টি স্থানে ড্রোন দিয়ে হামলা হুতি যোদ্ধাদের। ইসরায়েলে বড় ধরনের হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। তাদের দাবি, গাজা চলমান সামরিক অভিযান এবং নিরীহ ফিলিস্তিনিদের উপর চালানো নৃশংসতার প্রতিশোধ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এবং সর্বশেষ জানাবো, মালয়েশিয়ায় ডক্টর ইউনুসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান। নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিয়েছে মালয়েশিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটি ইউকেএম। আজ কুয়ালালামপুর ইউকেএম বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম রুমে আয়োজিত এক আনন্দঘন পরিবেশে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের কাছ থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি সনদ নেন ডক্টর মোহাম্মদ ইউনুস। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। আর গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৭৩। গাজায় গত ২৪ ঘন্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত নতুন করে ৭৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন। নিহতদের মধ্যে ২ জন ইসরায়েলের অবরোধজনিত দুর্ভিক্ষে মারা গেছে। এছাড়াও ১৯ জন নিহত হয়েছে খাদ্য সহায়তা নিতে গিয়ে। একই সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, ফ্রান্স, কানাডা সহ ২৬টি দেশ গাজায় চলমান অকল্পনীয় মাত্রার ভোগান্তি এবং দুর্ভিক্ষের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। অবিলম্বে এই সংকট থামাতে দুর্ভিক্ষ মোকাবেলায় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে তারা। উত্তর গাজার জিকিম ক্রসিং এলাকায় খাদ্য সহায়তার জন্য অপেক্ষায় থাকা মানুষের উপর হামলার ঘটনায় বেঁচে যাওয়া কয়েকজন ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন। সাইদ নামের এক ব্যক্তি জানিয়েছেন, চারপাশে গুলি চলছিল, কিছু বুঝতে পারছিলাম না, আমাদের সামনেই মারা যাচ্ছিল, কিন্তু কিছুই করতে পারিনি। অন্য এক প্রত্যক্ষদর্শী মোহাম্মদ আবু নাহাল জানান, তিনি হামলার সময় পেটে ভর দিয়ে হামাগুড়ি দিচ্ছিলেন, চারপাশে গুলি চলছিল। তিনি বলেন, আমি শুধু আমার বাচ্চাদের খাওয়ানোর জন্য এসেছিলাম, খাবার পানি থাকলে আসতাম না। তিনি বিশ্বকে আহ্বান জানান যুদ্ধ বন্ধ করে গাজাকে মানুষের দুর্ভোগ শেষ করতে। গাজায় খাদ্য সহায়তা নিতে গিয়ে নিহতের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৮৩৮ জন। এছাড়াও যুদ্ধ শুরুর পর থেকে দুর্ভিক্ষে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮৭। এর মধ্যে ১০০-র বেশি রয়েছে শিশু। অবস্থায় কোনোভাবে এখনও দখলদার বাহিনী সেখানে আক্রমণ বন্ধ করছে না। প্রতিদিন নির্বিচারে গণহত্যা চালানো হচ্ছে।
গাজা পরিস্থিতির বাস্তবতা অস্বীকার করছেন নেতানিয়াহু, বললেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। গাজায় মানবিক সংকট নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বাস্তবতাকে অস্বীকার করেছেন বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিস। আজ অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেয়। এর একদিন পর মঙ্গলবার রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম এবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে আলবানিস এই সমালোচনা করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে গাজার ভয়াবহ মানবিক পরিস্থিতির বিষয়টি তুললেও ইসরায়েলের প্রধানমন্ত্রী তার আগের অবস্থানই পুনরাবৃত্তি করেছেন এবং নিরপরাধ মানুষের উপর চলমান বিপর্যয় অস্বীকার করেছেন। আলবানিস ঘোষণা দিয়েছেন, আগামী মাসে জাতিসংঘ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেবে অস্ট্রেলিয়া। তবে এই স্বীকৃতি শর্ত সাপেক্ষে। ভবিষ্যতে ফিলিস্তিন রাষ্ট্র হামাসের কোনো সম্পৃক্ততা থাকবে না বলে ফিলিস্তিন কর্তৃপক্ষ প্রতিশ্রুতি দিয়েছে। অস্ট্রেলিয়ার ডানপন্থী বিরোধী দলীয় নেতা সুসান লে এই সিদ্ধান্তকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের জন্য ঝুঁকিপূর্ণ বলে মন্তব্য করেছেন, কারণ ওয়াশিংটন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির বিপক্ষে অবস্থান করছে। গাজায় ক্ষুধা এবং অপুষ্টি খবর এবং ইসরায়েলের সামরিক নিয়ন্ত্রণ নেয়ার পরিকল্পনা প্রকাশের পর অস্ট্রেলিয়ার জনমত দ্রুত বদলে গেছে। চলতি মাসে সিডনির হারবার ব্রিজে হাজার হাজার মানুষ গাজায় ত্রাণ পৌঁছানোর দাবিতে মিছিল করে। আগে জনমতের বিভক্তির কারণে বিষয়টি সতর্ক ছিল আলবানিস মধ্য বামপন্থী লেবার পার্টি। তবে সাম্প্রতিক পরিস্থিতি এবং নেতানিয়াহুর অভিযান বাড়ানোর সিদ্ধান্তে জনমতের পরিবর্তন ঘটিয়েছে। সরকারের অবস্থান বদলাতে প্রভাবিত করছে বলে বিশ্লেষকদের মত। পাকিস্তানের এক ফোঁটা পানিও নিতে পারবে না, ভারতকে শাহবাজ শরীফের কড়া হুঁশিয়ারি। সিন্ধু নদীর পানি প্রবাহ রোধে ভারতের সম্ভাব্য পদক্ষেপের বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তিনি স্পষ্ট করে বলেছেন, যতই চেষ্টা করুক না কেন পাকিস্তানের এক ফোঁটা পানিও কেড়ে নিতে পারবে না ভারত। এমন উদ্যোগ নিলে পাকিস্তান কঠিন শিক্ষা দেবে ভারতকে। এই বছরে এপ্রিলে জম্মু কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর পাকিস্তানকে দায়ী করে নয়াদিল্লি এরপর বহু পুরনো সিন্ধু পানি চুক্তি স্থগিতের ঘোষণা দেয় ভারত। ইসলামাবাদ একে যুদ্ধ ঘোষণার শামিল আখ্যা দিয়ে জানায়, চুক্তির একতরফাভাবে স্থগিতের সুযোগ নেই এবং এটি ১৯৬৯ সালের ভিয়েনা কনভেনশনের লঙ্ঘন। চলতি বছরের জুনে দ্য হেগের স্থানীয় সালিশি আদালত পিসিসি-এ রায় জানায়, ভারত একতরফাভাবে চুক্তি স্থগিত করতে পারবে না। আজ আদালতে আবার স্পষ্ট করে দেয়, পশ্চিমাঞ্চলীয় নদীগুলোর পানি পাকিস্তানের অবাধ ব্যবহারের জন্য প্রবাহিত রাখতে হবে। তবে ভারত পিসি-এর এখতিয়ার ও রায় মানতে অস্বীকৃতি জানিয়েছে। আজ ইসলামাবাদে এক অনুষ্ঠানে শেহবাজ শরীফ বলেছেন, শত্রুদের আজ বলতে চাই, যদি আমাদের পানি বন্ধের হুমকি দাও, মনে রেখো পাকিস্তানের এক ফোঁটা পানিও কেড়ে নিতে পারবে না তোমরা। এর আগে পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাল ভুট্টো জারদারি সিন্ধু পানি চুক্তি স্থগিতের ঘটনাকে সিন্ধু সভ্যতার উপর আক্রমণ হিসেবে উল্লেখ করেছেন। মালয়েশিয়ায় ডক্টর ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান। নোবেল শান্তি পুরস্কার বিজয়ী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিয়েছে মালয়েশিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটি ইউকেএম। আজ কুয়ালালামপুরে ইউকেএম বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম রুমে আয়োজিত এক আনন্দঘন পরিবেশে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের কাছ থেকে এই সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি সনদ নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তীকালীন সরকার ৩ দিনের সফরে মালয়েশিয়ায় গিয়েছেন। এর আগে সকালে ডক্টর ইউনূস অনুষ্ঠানস্থলে পৌঁছালে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর তাকে স্বাগত জানান। এ সময় লাল গালিচার সংবর্ধনা দেয়া হয়। শান্তিতে নোবেল বিজয়ী এই অর্থনীতিবিদকে অনুষ্ঠানে মালয়েশিয়ার বিশিষ্ট শিক্ষাবিদ, নীতি নির্ধারক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং বাংলাদেশ থেকে আগত প্রধান উপদেষ্টা সফর সঙ্গীরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস ৩ দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ায় গিয়েছেন। সেখানে তিনি তার বন্ধু মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বেশ কয়েকটি চুক্তিতে সই করেছেন এবং সেই চুক্তিগুলো বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন পর তিনি মালয়েশিয়া সফরে গেলেন। এর আগে তিনি
তিনি দায়িত্বভার গ্রহণের পর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বাংলাদেশ সফরে এসেছিলেন এবং তাকে বাংলাদেশও ব্যাপক হারে শুভেচ্ছা জানানো হয়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এই শুভেচ্ছা জানান তিনি।